জনাব আশরাফ, আমি আপনার কাছে আসতে চাই যে লোহিত সাগর বা হরমুজ প্রণালীতে এই যে বাণিজ্যিক জাহাজের যে নিষেধাজ্ঞা চলছে, এর আসলে তো এক ধরনের বৈশ্বিক বাজারে, বৈশ্বিক মার্কেটে একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। আসলে এই প্রক্সি যুদ্ধ কি ধীরে ধীরে একটা বড় ধরনের বৈশ্বিক সংঘাতকে ডেকে আনছে না, বা আমরা কি আরো বড় কোনো পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে যাচ্ছি কিনা? ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, কাজেই কিছুক্ষণ পরে কি হবে বলা যাবে না। এটা হচ্ছে সাধারণ অবস্থায়। আর এর সাথে আপনি বিশেষত যোগ করেন যে আমেরিকার এবং ইসরায়েলি লিডারশিপ, এই দুই লিডারশিপের তারা কি চাচ্ছে এবং কি করতে যাচ্ছে, এখন কি হচ্ছে, এই যে তিনটা স্তর, সেটা বিন্যাসের ক্ষেত্রে তারা এক এক সময় এক এক কথা বলছে। মেজর ডেল এইচ খান ইনিশিয়াল তিনটা অবজেক্টিভের কথা বলেছিলেন, শিফটিং গোল পোস্ট, এক এক সময় তারা এক এক কথা বলছে। তো এখন সর্বশেষ যেটা অবস্থা যে ইরান জিতে যাচ্ছে এবং অনেকে বলছে ইরান জিতে গেছে আর আমেরিকা হেরে গেছে। এই পর্যন্ত, এখন পর্যন্ত যখন রেকর্ড হচ্ছে, এই পর্যন্ত মূল্যায়ন হচ্ছে এরকম। এবার আপনার প্রশ্নে আসে যে লোহিত সাগরটা, এই লোহিত সাগরে হুতি বা আনসারুল্লাহ যারা এই অবরোধটা ডেকেছে, সেইটা বিবেচনা করার আগে চিন্তা করতে হবে ইরান 1980 সালে ইরাক কর্তৃক আক্রান্ত হওয়ার পরে তারা চিন্তা করলো যে তাদের ভূমিতে আক্রমণের আগেই যাতে শত্রু বা প্রতিপক্ষ যেন আরও কিছু বাধার সম্মুখীন হয়। এটা কিন্তু যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার কৌশলের মধ্যে একটা, যে মেন ডিফেন্স বা প্রতিরক্ষা অবস্থানের আসার আগে যেন আস্তে আস্তে সক্ষমতা নষ্ট হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে এই যে আমরা কিন্তু খালি 71-এ ভারত 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 করি, জানেন আপনি, এই ইরান এবং ইরাক যখন যুদ্ধ হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইসরায়েল ইরানকে অস্ত্র দিয়েছিল। এই জন্যে কোনো কমেন্ট্রেটর এই যে অ্যালিস্টার কুক, উনি বলছেন যে ইসরায়েলের সাথে আবার এই যে ইরানের আবার কিছু একটা বোঝাপড়া হতে পারে এক পর্যায়ে, এটা হতে পারে, কারণ আগে ছিল তাদের। আর তাছাড়া শাহের সময় ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক ভালো ছিল। তো আমি এই তথ্যটা কেন নিয়ে আসলাম, যে আমরা পরবর্তী যেগুলো আলোচনা করছি বা এখন যেগুলো করছি সেগুলোর সাথে যে আন্তর্জাতিক সম্পর্কের অস্থিতিশীলতা, ভোলাটিলিটি বোঝার জন্য। এখন আপনি তো ইরান যখন আক্রান্ত হলো ইরাক কর্তৃক, তখন চিন্তা করলো যে আমাদের একটা বিকল্প ব্যবস্থা নিতে হবে। এবং তারপরে 1988 সালের যখন যুদ্ধ শেষ হলো, ইরাক ইরান যুদ্ধ ফরমালি ডিক্লেয়ার্ড হলো, তারপরে থেকে ইরান তার সহযোগী সংগঠনগুলোকে চাঙ্গা করার চেষ্টা করলো এবং তারই ফলশ্রুতি হচ্ছে ইয়েমেনে হুতি বা আনসারুল্লাহ, ওদেরকে হামাস, তারপর হচ্ছে লেবাননে হিজবুল্লাহ, আবার সিরিয়ার সাপোর্ট, আবার ইরাকে তাদের তৈরি হয়েছে। সুতরাং এইভাবে তাদের সামর্থ্য বাড়ায় এবং এটা কিন্তু আপনার যুদ্ধের একটা কৌশল। এই জন্য মিত্র করে এই টোটাল বাবেল আল মানদেব এবং হরমুজ প্রণালী, এই দুটা মিলাই টোটাল ইম্প্যাক্টটা হচ্ছে মানে প্রায় 35% আপনার তেল বলেন, অন্যান্য বাণিজ্য বলেন, সেগুলোর উপরে নির্ভর করে। সুতরাং ওইটা বন্ধ হওয়া মানে বিশ্ব অর্থনীতির উপরে বিরাট চাপ পড়বে এবং সেই চাপটা তারা অনুভব করছে। এখন সৌদি আরব এই যুদ্ধ বাজানোর পিছন থেকে সবচেয়ে বেশি বাতাস দিয়েছে, আমরা তো জানি যে ইসরায়েল বাতাস দিয়েছে এবং তারা অংশগ্রহণ করছে, সৌদি আরবও বাতাস দিয়েছে, কারণ ইরানের সক্ষমতা যাতে আর না বাড়ে, মানে অলরেডি তো সেটা তো দেখেন, যেখানে ইসরায়েল হওয়ার কথা ছিল 1 নম্বর প্রতিপক্ষ, এখন তারা ইরানকে বানাচ্ছে প্রতিপক্ষ। তো এটা মুখে বলে না, কিন্তু তারা ভিতরে ভিতরে বাতাস দিয়ে আমেরিকাকে উৎসাহ দিয়েছে। এখন দেখছে যুদ্ধে নেমে পরিস্থিতি অন্যরকম, যে ইরানকে তারা এইভাবে কাউন্ট করে নাই, ওই যে জার্গেব মাউন্টেনের নিচে কয়েকশো ফিট নিচে তাদের সব কিছু করে ফেলছে। এবং তারা একটা জিনিস বিবেচনা মোটেই করে নাই, এবং এটা অনেকেই বিবেচনা করে নাই, সেটা হচ্ছে ইরানের মানব সম্পদের সক্ষমতা। জনশক্তি হচ্ছে 9,20,00,000 মতো, ওখানে 70% নারী, তারা বিজ্ঞান এবং প্রযুক্তিতে পড়াশোনা করে এবং তারা কর্মসংস্থানে আছে। 30,000 সায়েন্টিফিক পেপার প্রত্যেক বছর ইরান থেকে পাবলিশ হয়। 9 কোটি দেশ থেকে 30,000 সায়েন্টিফিক পেপার। আপনি পৃথিবীতে অন্য কোথাও এরকম আছে কিনা দেখেন তো। সো এই মানব সম্পদ প্লাস ইরানের আরও 2-3টা সম্পদ আছে, গ্যাস, তেল
এবং লিথিয়াম। এটার পিছনে সবচেয়ে বড় সমর্থ হচ্ছে তাদের সভ্যতার ঐতিহ্য। আজকে চীন এই পর্যায়ে আসছে, তাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাদের সুপ্রিমেসি, সেটার পিছনে ওই সভ্যতার ঐতিহ্য। এবং এই যে দেখেন আপনার চিপ বানানোর জন্য এনভিডিয়া, তারা এটা করে মনে করছিল যে সেমিকন্ডাক্টর সেক্টরে তাদেরকে টেক্কা দেবে। এমন সংকল্পবদ্ধ জাতি, তারা এই সময় এসে ওরা এখন ফেল। এই যে ট্রাম্প সাহেব আপনার গিয়েছিলেন চীনে গিয়ে কোনো লাভ হয় না, বলে যে আমরা আমাদের সক্ষমতা বাড়াই নিয়েছি এবং আগামীতে এটা আমাদের আর অন্য কারো দরকার হবে না। এই যে সভ্যতার ঐতিহ্য চীন ধারণ করে এবং আপনার ইরান ধারণ করে। এবং এই যে লোহিত সাগরে আসেন, ওই যে আনসারুল্লাহ, তাদেরকে ইকুইপ করা হয়েছে। আপনার এই জায়গায় অতি গুরুত্বপূর্ণ একটা তথ্য যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষকৃত্য অনুষ্ঠানে হুতিরা প্রতিনিধি পাঠিয়েছিল, সেই প্রতিনিধি বিমানবন্দরে নামতে পারে নাই, সানা বিমানবন্দরে। ওই সৌদি তারা ওখানে রানওয়ে নষ্ট করে দিয়েছে। এখন তারা হুদাইবিয়াতে, এবং ইরানি যে পাইলট অত্যন্ত দক্ষতার সাথে ওই অল্প জায়গায় ল্যান্ড করেছে। এবং এখানে একটা কুইজ আছে, বিরাট কুইজটা হচ্ছে এই ইরানে অনেক মানে এক্সপার্ট ওই বিমানে করে গেছে, এখন তারা ওখান থেকে হুতিদের এগুলোতে সাহায্য করছে। আচ্ছা, সো এই যে লোহিত সাগরে আপনার যে আপাতত যে অবরোধ, এইটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সৌদি আরব, কারণ তারা ইস্ট ওয়েস্ট পাইপ লাইনের মাধ্যমে প্রায় 700 মিলিয়ন মিলিয়ন ব্যারেল তারা রপ্তানি করছিল। এখন এটা করতে পারছে না, কারণ রেড সি নিয়ে তারপর অন্য জায়গায় পাঠাতে পারছে না, সুতরাং তারা এখন চাপের মধ্যে আছে। ধন্যবাদ।